নমস্কার। আজকের আলোচনার বিষয় এই সময় সাহিত্য কেমন হবে। সাহিত্য বলতে মূলত আমি এখানে বাংলা সাহিত্যের কথাই বোঝাতে চেয়েছি। আসলে সাহিত্য কোনো স্থির জিনিস নয়। প্রতিটি যুগে তার রূপ, সুর, ভাষা এবং সাহিত্য চিন্তার যে বিন্যাস সেটা পরিবর্তিত হয়। বাংলা সাহিত্যের রয়েছে একটা সুদীর্ঘ গৌরবোজ্জ্বল ইতিহাস। এক সময়েতে সমাজ সংস্কারের ব্রত নিয়ে রচনা হয়েছিল বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের মতো লেখকদের লেখালেখি। পরে দেশভাগ, দারিদ্র্য, বঞ্চনা এবং শোষণের বাস্তবতা নিয়ে এলো মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মতো তীক্ষ্ণ সামাজিক বাস্তবতার দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা লেখকবৃন্দ। স্বাধীনতার পর ভারতবর্ষের দ্রুত পাল্টে যাওয়া যে রাজনৈতিক এবং গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, তার একটা স্বপ্নভঙ্গ হয়েছে। সেখানে দুর্নীতি, প্রান্তিক মানুষের কষ্ট, নকশাল আন্দোলন, উদ্বাস্তু সংস্থা, এই বিষয়গুলোই মাথাচাড়া দিয়ে উঠেছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাইছি এই সময়কার সাহিত্য ভাবনা কেমনটা হওয়া উচিত। আসলে যখনই আমরা উল্লেখ করব যে এই সময়কার সাহিত্য ভাবনা কেমন হওয়া উচিত, সেটাকে আলোচনা করার শুরুতেই এই সময় বলতে আমরা কোন বিশেষ সময়কে চিহ্নিত করতে চাইছি সেটা একটু বলে নেওয়া দরকার। আমরা প্রত্যেকেই জানি যে এটা একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশককে পেরিয়ে আমরা একটা মাঝামাঝি জায়গাতে পৌঁছেছি। সালটা হচ্ছে ইংরাজিতে 2025 সাল। এখন এই যে সময়, এই সময়টাকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে একটা উত্তরাধুনিক বা পোস্ট মডার্ন একটা পিরিয়ড বলে উল্লেখ করতে পারি। যদিও বা পোস্ট মডার্ন এই যে সময়টা, এই সময়টা কিন্তু মূলত শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, এবং আক্ষরিক অর্থে এই সময়টাকে পোস্ট মডার্নিজম বা পোস্ট মডার্ন সোসাইটি না বলে বোধহয় বলা ভালো এটাকে উত্তরাধুনিক পোস্ট মডার্ন সোসাইটি। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যে এই সময়কার যে বিশেষ সময়, সেই সময়টাতে আমরা দেখেছি যে সারা পৃথিবী জুড়ে একটা পুঁজিবাদী অর্থনীতির যে প্রভাব বা আধিপত্য, সেটা সর্বত্রই কিন্তু বিরাজিত, এবং পুঁজিবাদ তার মতো করে আমাদের যে চেতনা, বাস্তবতা বোধ বা অনুভূতি, সেগুলোকে তারা রূপ দেওয়ার চেষ্টা করে। সাহিত্যের ইতিহাসে বলা যেতে পারে এটা একটা ক্রান্তিকাল এই কারণে যে সাহিত্যের যে প্রথাগত কাঠামো, ভাষার সরলতা ও বস্তুনিষ্ঠ বাস্তবতা, তার বিপরীতে এখন বর্তমানে একটা বিকল্প সত্য, একটা অল্টারনেটিভ ট্রুথ, যেটাকে আমরা অনেকেতেই পোস্ট ট্রুথ এই শব্দটা এখনকার দিনে খুবই প্রচলিত। অর্থাৎ একটা সত্য ঘটনা, সেই সত্যটা তো কিন্তু ধ্রুব নয়, সত্যটা এক নয়, সত্যটা অনেক হতে পারে, বহুধা বিভক্ত। এটাকে আমরা, এবং আসল যে সত্য তার বাইরে সেখানে অন্য আরেক ধরনের সত্য ঘটনা কিন্তু লুকায়িত রয়েছে, যেটাকে আমরা বর্তমানে সাহিত্যের ল্যাঙ্গুয়েজে পোস্ট ট্রুথ বলে উল্লেখ করতে পারি। এখানে এই যে বিষয়বস্তু, এটি একটি বিকল্প সত্য, এই পোস্ট ট্রুথের কথা বলছিলাম, এবং বর্তমানে একটা বহুমুখীনতা আমরা সাহিত্যের ক্ষেত্রে লক্ষ্য করছি। বর্তমানে আমাদের সমাজে একটা চূড়ান্ত কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেমন সেখানে আমরা দেখব যে বর্তমানেতে সারা পৃথিবীব্যাপী একটা প্রযুক্তির বিস্ফোরণ ঘটেছে। জলবায়ুর পরিবর্তন, রাজনৈতিক মেরুকরণ, ধর্মীয় অসহিষ্ণুতা, নিঃসঙ্গতা, বেকারত্ব, সামাজিক অবক্ষয়, যৌনতা, প্রেমে ভাঙন, এইসব বিষয়গুলো কিন্তু দৈনন্দিন জীবনে এখন প্রকট হয়ে দেখা দিয়েছে।
এখন এই পরিপ্রেক্ষিতে অনেকেই যেটা বলেন যে বর্তমান দিনে সাহিত্য কিন্তু শুধু এটা নান্দনিক চর্চার বিষয় নয়, অর্থাৎ সাহিত্য যে শুধুমাত্র সমাজের দর্পণ সেটা নয়, তার মধ্যেই সীমাবদ্ধ নয়। সমাজের দর্পণ তো বটেই সাহিত্য, কিন্তু শুধুমাত্র সমাজের দর্পণ নয়, সেখানে সমাজের একটা দিক নির্দেশকারী, সমাজের একটা দর্পণ না বলে এটা সমাজের দিশা হয়ে উঠেছে, অর্থাৎ সমাজকে পথ দেখাতে শুরু করেছে। সুতরাং এই রকম একটা জটিল পরিস্থিতিতে আমাদের বাংলা সাহিত্য এটা কেমন ধরনের হবে বা কেমন ধরনের হওয়া উচিত, এই বিষয়েতে অতি অবশ্যই কিন্তু কিছু কথা বলার আছে, এবং যেটা বর্তমানেতে কিন্তু খুবই প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে। এই সময়েতে সমসাময়িক যারা চিন্তাবিদ, তাদের মধ্যে শঙ্খ ঘোষ প্রখ্যাত একজন কবি, শঙ্খ ঘোষের অভিমতটাকে আমি প্রথমে একটু তুলে ধরার চেষ্টা করছি, এবং শঙ্খ ঘোষ সহ আরও কয়েকজন প্রখ্যাত সাহিত্যিক বা কবি বা সাহিত্য চিন্তাবিদের বক্তব্যও তুলে ধরার চেষ্টা করব। শঙ্খ ঘোষ বলছেন যে সাহিত্য এবং বাস্তবতার মধ্যে বর্তমানেতে একটা সংঘর্ষ দেখা দিয়েছে, এবং তিনি বলছেন সাহিত্যকে কেবল হৃদয়ের উচ্ছ্বাস দিয়ে পরিমাপ করা যায় না, জীবনের কাছে সাহিত্যের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা মেনে সময়কে চিনে নিতে হবে। এবং সেই সময়ের দায়বদ্ধতার মধ্যে তিনি কোন বিষয়গুলোকে উল্লেখ করতে চেয়েছেন, যেমন বর্তমান সময়ে প্রকট হয়ে উঠেছে সামাজিক বৈষম্য ও দারিদ্র্য, রাজনৈতিক মেরুকরণ, ভুয়ো খবরের প্রভাব ও গণমাধ্যমের বিকৃতি, নারীর উপরেতে হিংস্রতা, পরিবেশের বিপর্যয়, প্রযুক্তির অমিত উপস্থিতি। এই বিষয়গুলোকে মাথায় রেখেই সাহিত্যের উপস্থাপনা ঘটা উচিত বলে কবি শঙ্খ ঘোষ মনে করেন। ঠিক অনুরূপভাবে আরেকজন প্রখ্যাত ব্যক্তি, যার নাম আমরা প্রত্যেকেই চিনি, তিনি হচ্ছেন সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য বলছেন যে সাহিত্য সময়ের নির্মম সত্যকে অস্বীকার করে, সেটি আসলে ক্ষমতার ভাষা হয়ে যায়। আমি আবারও বলছি, সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের মতে যে সাহিত্য সময়ের নির্মম সত্যকে অস্বীকার করে, সেটি আসলে ক্ষমতার ভাষা হয়ে যায়। তার মতে এই সময়ের বাংলা সাহিত্য সিস্টেমের মিথ্যাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করুক, শোষিত মানুষের পাশে দাঁড়াক, আর কোনো ফাঁকিবাজি না করে নিপীড়িত জনগণের জীবনের দিকে সরাসরি তাকাক। একেবারে খুব স্পষ্ট করে উনি উল্লেখ করেছেন। এরপরে উল্লেখ করব, আমরা দেখব যে বর্তমানের সাহিত্য জগতের মধ্যে একটা কি বলবো ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে, এবং সেই ব্যাপক পরিবর্তনের মূলেতে ডিজিটাল বা সোশ্যাল মিডিয়ার যে ভাষা, এখনকার দিনের যারা পাঠকবৃন্দ, তাদের ধৈর্য কম, কিন্তু তাদের মধ্যে প্রশ্ন অনেক বেশি। সাহিত্য যেন সবসময় বর্তমান দিনের যে বাংলা সাহিত্যের যে দায়বদ্ধতা, সেটা হচ্ছে পাঠকদের মধ্যে এই যে তাৎক্ষণিক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া, সেটার দিকে কিন্তু সাহিত্যিকদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং ডিজিটাল দুনিয়াকে অস্বীকার করে, এবং এই যে ডিজিটাল দুনিয়ার যে দ্রুত পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে এখন দেখবেন যে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ তৈরি হচ্ছে, সেখানেতে নেটফ্লিক্সের মতন চ্যানেল তৈরি হচ্ছে, যারা নিত্য নতুন বিষয়কে আমাদের সামনে উপস্থাপিত করেছে। সেই চ্যালেঞ্জকে কিন্তু পাঠকদের দিকে তাকিয়ে সাহিত্যকেও কিন্তু তার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে। সাবেকি ঢঙে আজকের দিনে সাহিত্য কিন্তু খুব বেশি একটা প্রকোপ নয়। এবং সাহিত্য বর্তমানের যে যুব সমাজ, সেই যুব সমাজের যে মানসিক উদ্বিগ্নতা, তাদের যে অন্তর্জগৎ, তাকে বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির থেকে সে বিশ্লেষণ করার চেষ্টা করবে। সাহিত্য, বুদ্ধদেব বসু বিখ্যাত সাহিত্যিক, তিনি বলছেন সাহিত্য প্রধানত মানুষের অন্তর্জগৎকে প্রকাশেরই এক প্রয়াস।
সুতরাং মানুষের অন্তর্জগতের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেই অন্তর্জগৎ আজকের দিনেতে বিপর্যস্ত, বিধ্বস্ত। মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে, মানসিক চাপ বেড়েছে, একাকিত্ব বেড়েছে, আত্মহত্যার প্রবণতা, সম্পর্কের ভঙ্গুরতা, এগুলো এখনকার দিনে প্রকট হয়ে উঠেছে। সেই জন্য এখনকার দিনে বাংলা সাহিত্য সেই সাবেকি ঢঙে প্রেম, ভালোবাসা, এটা মুখ্য আলোচনার বিষয় হতে পারে না। আজকের দিনে বাংলা সাহিত্যের মুখ্য আলোচনার বিষয় প্রেমের সাথে সাথে প্রেমে ভাঙন। সেই ভাঙনের হাত থেকে বেরিয়ে আসা কিভাবে সম্ভব, সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে যে বর্তমানে নারী সমাজ এবং সাহিত্যের ক্ষেত্রে এই যে নারীবাদী দৃষ্টিভঙ্গি এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বর, সেটা যেন সুস্পষ্টভাবে ফুটে ওঠে। এবং আমরা দেখব যে এই প্রান্তিক মানুষের কণ্ঠস্বরের প্রতিভূ হয়ে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে একজন প্রখ্যাত লেখিকা, যার নাম আমরা প্রত্যেকেই জানি, মাননীয়া মহাশ্বেতা দেবী, তিনি সবসময়ই চেষ্টা করেছেন প্রান্তিক মানুষের কথাকে, যাদের কথা বলার মতো কেউ নেই, সেই সাবাল্টার্ন গ্রুপ, শোষিত নিপীড়িত জনগণ, বিশেষ করে মহিলা, তাদের কাছে সাহিত্য হচ্ছে প্রতিবাদের ভাষা। এবং মহাশ্বেতা দেবী বলছেন লেখক মানে দায়িত্ব, এই দায়িত্ব মানে প্রান্তিক মানুষের হয়ে কথা বলা। সেই কারণে সাহিত্যের বিষয়, আজকের দিনে যে সাহিত্য, সেই সাহিত্য যে দায়িত্ব বহন করতে হবে সাহিত্যকে, তার মধ্যে থাকবে নারী নির্যাতনের বিষয়, তার থেকে মুক্তির পথ, সেখানে দলিত, সেখানে ট্রান্সজেন্ডার বা লেসবিয়ান, আদিবাসী সম্প্রদায়, তাদের ভাষা এবং জীবনের প্রতি সহানুভূতি সাহিত্যের কেন্দ্রে আনা জরুরি বলে মহাশ্বেতা দেবী উল্লেখ করেছেন। ঠিক অনুরূপভাবে সাহিত্যের ইতিহাসে অনেকটাই আজকের দিনেতে কি বলবো, অনেকটাই তিনি উপেক্ষিত, অনেক অজানা, অথচ প্রখ্যাত আরেকজন সাহিত্যিক বাংলা সাহিত্যের জগতে, তিনি হচ্ছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। শৈলজানন্দ মুখোপাধ্যায় তিনি যে মার্জিনাল রিয়েলিটি, একেবারে প্রান্তিক স্তরের যে বাস্তবতা, সেটা তিনি তার সাহিত্যে বা উপন্যাসে খুব সুষ্ঠুভাবে তুলে ধরেছেন। এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো যারা সাহিত্যিক, তারা যেটা গুরুত্ব দিয়ে বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন, যে বর্তমান দিনের যে সাহিত্য, সেই সাহিত্যের যে ভাষা এবং তার যে নির্মাণ শৈলী, সেটিকে পুরনো যে ঐতিহ্য, সাবেকি যে ঐতিহ্য, সেই ঐতিহ্য থেকে বেরিয়ে আসতে হবে। এবং সাহিত্যের ভাষার পুরনো বা সাবেকি যে এলিটিস্ট যে অ্যাপ্রোচ ছিল, সেটা থেকে বেরিয়ে এসে প্রান্তিক মানুষের ভাষা বা কথ্য ভাষা, আঞ্চলিক ভাষা, বলা যেতে পারে সাহিত্যের ভাষা কিছুটা হচপচ ভাষার মতন হবে। এখনকার দিনে বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন আমরা দেখব যে আজকের দিনেতে বাংলা সাহিত্যের ক্ষেত্রেও ইন্টারটেক্সচুয়ালিটি, এটা কিন্তু খুব গভীরভাবে ঢুকে গেছে। অর্থাৎ সেখানে শুধুমাত্র ভারতবর্ষ নয়, শুধুমাত্র আঞ্চলিক ভাষা নয়, সেখানে গোটা বিশ্ব পৃথিবী, বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিজ বা ইউরোপিয়ান কান্ট্রিজ, সেখানকার লোকজনের যে ভাষা এবং সেখানে সাহিত্যের ইতিহাসে যে অনুবাদ সাহিত্য, সেটাও কিন্তু খুবই গুরুত্ব, এবং সেটাকেও কিন্তু গুরুত্ব নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে। এবং ভাষার মধ্যে যে অপ্রয়োজনীয় জটিলতা, সেটাকে ত্যাগ করতে হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ভাষা সহজ সরল হলেও সেটা যেন ক্লিশে না হয়ে যায়। ভাষার স্বাদ আর সুর সংরক্ষণ করে চলতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমান দিনে সাহিত্যিকদের মধ্যে সমাজ সচেতনতা যেমন থাকবে, তেমনি সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকবে। সামাজিক দায়বদ্ধতাকে বাদ দিয়ে পরে কিন্তু সাহিত্য হতে পারে না। সমাজ সচেতন সাহিত্য বনাম সেখানে বিনোদন সাহিত্য, এই দুটোর মধ্যে একটা বিতর্ক বহু যুগ ধরেই আছে। অনেকেই মনে করেন আর্ট ফর আর্টস সেক, অর্থাৎ সাহিত্য হচ্ছে শুধুমাত্র আবেগ, সাহিত্য মানেই হচ্ছে সেখানেতে বিনোদনের একটা মাধ্যম। আমি কষ্ট করে সাহিত্য চর্চা করব, সাহিত্য পড়ব, তাতে যদি আমার মধ্যে বিনোদন না ঘটে, তাহলে তেমন সাহিত্য চর্চা করে লাভটা কী? সেটা কিন্তু বাস্তব নয়। সমরেশ মজুমদার বলছেন, সব সাহিত্য কি সমাজ পরিবর্তনের দায় নেবে? সাহিত্যকে বিনোদনও দিতে হবে। অর্থাৎ
সামাজিক দায়িত্বের সঙ্গে বিনোদন, এটা খুবই জটিল কাজ। এই দুটোর সংযোগ বা সংমিশ্রণ ঘটবে এবং বর্তমান দিনে সাহিত্য সেটা শুধুমাত্র বিনোদন হবে না। সাহিত্যের মধ্যে সাহিত্য বা পাঠক, যারা নতুন যুগের পাঠক, তারা পড়তে পড়তে তাদের ভাবজগতের পরিবর্তন ঘটবে, তারা প্রশ্ন করবে, তাদের তাদের চিন্তাতে বা বুদ্ধিতে, মস্তিষ্কে একটা স্থান পড়বে। সাহিত্য হবে চিন্তার খোরাক এবং বড় গল্প বা উপন্যাস সেটা যেন পড়তে পড়তে একঘেয়েমি না দেখা দেয়। এবং সবশেষে একটা কথা বলি যে সাহিত্যের কি কোনো রাজনৈতিক দায়বদ্ধতা আছে? এ বিষয়েতে আমার বক্তব্য খুব স্পষ্ট যে কোনো সাহিত্যই কিন্তু রাজনীতি বিচ্ছিন্ন নয়, কিন্তু সরাসরি কোনো একটা বিশেষ রাজনৈতিক মতাদর্শ তার পক্ষে বা বিপক্ষে কোনো দিকেই কিন্তু সাহিত্য সেখানে দৃষ্টিপাত করবে না। সাহিত্য সবসময়তেই মানুষের কাছে দায়বদ্ধ। সাহিত্য সবসময় সত্য এবং সুন্দরের কাছে দায়বদ্ধ। সমাজের গভীর সমস্যাগুলোকে স্পর্শ করার সাহস তিনি দেখাবেন। আমাদের বহু স্বর এবং বহু মত থাকতে পারে, কিন্তু সাহিত্যে তুলে ধরতে হবে মানুষকে, গণদেবতাকে, আর সুন্দর উন্নততর একটা সমাজকে। কোনো কিছুর উপায় বলে দেওয়া বা সমস্যার সমাধান বলে দেওয়া সাহিত্যিকের কাজ নয়। সাহিত্যিকের কাজ হচ্ছে তোমার যে অভিজ্ঞতা তা বিস্তৃত রূপে তোমার সাহিত্যের মধ্যে তুলে ধরা, তোমার শ্রেষ্ঠ চরিত্রের মধ্যে তুলে ধরা। পাঠক যখন দেখবে এই চরিত্রগুলো তার চেনা চেনা মনে হচ্ছে কিন্তু পুরো চেনা নয়, তখন সেই চেনা মানুষগুলোর মধ্যে সে নিজের আইডেন্টিটি খুঁজে পাওয়ার চেষ্টা করবে। তার মধ্য দিয়ে সমাজ বদলের অবশিষ্ট পথ সে করে নেবে। সবসময় সমাধানের পথ যান্ত্রিকভাবে দেখাবার দরকার নেই। সবশেষে বলি, আমাদের সাহিত্য সে সাধনা জীবনের পক্ষে, মানুষের পক্ষে। জীবন অনেক বড় হোক, তাই সাহিত্য সংস্কৃতিকে জীবনের পক্ষে দাঁড়াতে হবে। মানুষই সাহিত্যের শেষ কথা।